প্রেমিকা আঁখির কথা শুনে যারপরনাই অবাক হয়ে গেল বরুণ। এতদিন প্রেম করার পর এখন আঁখি বলছে সে নাকি বাড়িতে বরুণের ব্যাপারে বলতে পারবে না। কেন আঁখি বলতে পারবে না কেন? সেই ফার্স্ট ইয়ার থেকে আমাদের প্রেম, আর এখন তো আমি চাকরিও পেয়ে গেছি। চাকরি তো পেয়ে গেছো ঠিকই, কিন্তু তোমার স্যালারি শুনলে বাবা কিছুতেই রাজি হবে না। বাবা যার সঙ্গে সম্বন্ধ এনেছে সে বড় কোম্পানির কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাই বলে আমাদের এতদিনের ভালোবাসার কোনো দাম নেই। কি করব বলো? আঁখির কথা শুনে খুব হতাশ লাগে বরুণের। আঁখির অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে এটা তো সে একেবারে ভাবতেই পারছে না। সে নিজে আঁখির বাবার সঙ্গে দেখা করতে যেতে চায়, কিন্তু তাতে আঁখি কিছুতেই রাজি হয় না। বরুণের অনেক অনুরোধের পর বাবাকে নিজে বুঝিয়ে বলবে এরকম কথা দেয় আঁখি, কিন্তু পরদিনই জানিয়ে দেয় যে বাবা বরুণকে মানতে নারাজ এবং তিনি নাকি শর্ত দিয়েছেন আঁখি বরুণকে বিয়ে করলে তার মরা মুখ দেখবে। যাই বল, আমার কিন্তু মনে হয় আঁখি নিজেই চায় না তোকে বিয়ে করতে। বাবা ভালো সম্বন্ধ এনেছে, তাই লোভ সামলাতে পারছে না। কিছু মনে করিস না, আমার তো সব সময় মনে হতো ও তোকে স্রেফ ইউজ করছে। সব কিছু শুনে বলল বরুণের বন্ধু পার্থ। পার্থর কথার কোনো প্রতিবাদ করতে পারল না বরুণ। কলেজের দিনগুলো মনে পড়ে গেল তার। পড়াশোনায় একেবারেই ভালো ছিল না আঁখি। প্রত্যেক পরীক্ষার আগে তাকে পাস করানোর জন্য উঠে পড়ে লাগতে হতো বরুণকে। টিউশন থাকলেও সেখানে বিশেষ সুবিধে করতে পারতো না আঁখি। প্রতিটা জিনিস ধরে ধরে তাকে বুঝিয়ে দিত বরুণ। তারপর আজ এখানে যাব, আজ ওটা খাবো, কাল মুভি দেখতে যাব, এইসব বায়নাক্কাও কম সামলায়নি বরুণ। সে অবশ্য সব কিছু ভালোবেসেই করেছে। আঁখির সঙ্গে সময় কাটানোর জন্য সে সব কিছু করতে পারে। যাই হোক, বিয়ের এক সপ্তাহ আগে পর্যন্ত বরুণ এই আশা নিয়ে আঁখির সঙ্গে দেখা করল যে আঁখি কোনোভাবে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু কোনো লাভ হলো না। একদিন বিয়ে হয়ে গেল আঁখির। বিয়ে করে বরের সঙ্গে ব্যাঙ্গালোর চলে গেল সে। আঁখি যে নিজেই সম্পর্কটা চায়নি এটা ধীরে ধীরে বুঝে গেল বরুণ। মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ল সে। মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথাও মাথাতে আসতে থাকলো তার। এর প্রায় বছর চারেক পর একদিন একটা মেসেজ এলো আঁখির ফোনে। বরুণ এসেছে ব্যাঙ্গালোরে আর তার সঙ্গে দেখা করতে চাইছে। বরুণ ব্যাঙ্গালোরে? নিশ্চয়ই কোনো কাজে এসেছে হবে। বিয়ের পর পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে তেমন যোগাযোগ নেই আঁখির। প্রথমে খানিকটা কৌতূহলবশত রাজি হয়ে গেল সে। হাজব্যান্ড অনিকেতকে জানালো যে পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। রবিবার বিকেলে বরুণের নির্দেশ মতো জায়গায় পৌঁছে গেল আঁখি। খুব উত্তেজনা হচ্ছে তার। 4 বছর পর দেখা হবে বরুণের সঙ্গে, তাও আবার অন্য শহরে। 15-20 মিনিট পর এলো বরুণ। চেহারায় খুব একটা পরিবর্তন না হলেও তাকে বেশ কনফিডেন্ট মনে হলো আঁখির। খুব স্বাভাবিকভাবেই আঁখির সঙ্গে কথা বলল বরুণ। দুজন খুব ভালো বন্ধু অনেক দিন পর দেখা হলে যেমনভাবে কথা বলে ঠিক সেভাবেই আঁখির সঙ্গে কথা বলল সে। আমি খুব ভালো আছি। আমার বর জানো তো খুব ভালো মানুষ। আমি যা করতে চাই তাই করতে পারি। ও কোনো দিন কোনো কাজে আমাকে বাধা দেয় না। বরের সম্বন্ধে বলতে গিয়ে গর্ব ফেটে পড়ে আঁখির গলায়। সত্যি বিবাহিত জীবনে সে খুব সুখী। বাহ, খুব ভালো। তুমি সুখে আছো দেখে খুব ভালো লাগছে, হাসি মুখে জানালো বরুণ।
তুমি কি করছো এখন? ব্যাঙ্গালোরে কি কাজে এসেছো? জানতে চাইল আঁখি। আমি এখন একটা চাকরি করছি। ব্যাঙ্গালোরে 1 মাসের একটা ট্রেনিংয়ে এসেছি। এরপর খুঁটিয়ে খুঁটিয়ে বরুণের চাকরির খোঁজ নিল আঁখি। জানতে পারল সে অন্য ছেলেকে বিয়ে করে নেওয়ায় জেদ চেপে গিয়েছিল বরুণের। ভালো করে পড়াশোনা করে এন্ট্রান্স ক্লিয়ার করে নামকরা ইনস্টিটিউট থেকে ম্যানেজমেন্ট পড়েছে সে। আর এখন সে বড় একটা কোম্পানিতে ভালো চাকরি পেয়েছে। যাক, তবু জেদ করে নিজে একটা ভালো জায়গায় আসতে পেরেছ, খুশি হয়ে বলল আঁখি। এরপর প্রায় 2 ঘন্টা ধরে গল্প করল বরুণ আর আঁখি। দেখা করতে আসার আগে পর্যন্ত আঁখির মনে একটা চিন্তা ছিল, যদি বরুণ আবার পুরনো কথা তোলে। কিন্তু বরুণ সেসব বলল না দেখে নিশ্চিন্ত হলো সে। বুঝতে পারল বরুণও ব্যাপারটার থেকে বেরিয়ে এসেছে। তার মনে কোনো অভিযোগ নেই। মনে মনে খুশি হলো আঁখি। আজ খুব মজা হলো জানো তো। কতদিন পর দেখা হলো বরুণের সঙ্গে। রাতে অনিকেতকে বলল আঁখি। অনিকেতের কাছে কিছুই লুকোয় না সে। খুব স্বচ্ছ তাদের সম্পর্ক। অনিকেতও খুব আন্ডারস্ট্যান্ডিং। তবে বরুণ তার শুধুই ভালো বন্ধু ছিল এক সময়, এটুকুই বলল আঁখি। 2 দিন পর দুপুরবেলা ফোন করল বরুণ। প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলল তারা। খুব সাধারণ কথাবার্তা, কিন্তু তবু ভালো লাগলো আঁখির। এখানে তো কোনো বন্ধু নেই তার। এরপর টুকটাক মেসেজ পাঠানো শুরু হলো তাদের মধ্যে। আজকাল মাঝে মাঝে বরুণের সঙ্গে চ্যাট করতে ভালোই লাগে আঁখির। ব্যাঙ্গালোর প্যালেস দেখেছো? একদিন আঁখিকে জিজ্ঞেস করলো বরুণ। হ্যাঁ, বরের সঙ্গে গেছি 2 বার, জানালো আঁখি। তাহলে একবার আমার সঙ্গেও চলো, আবদারের সুরে বলল বরুণ। 2-1 বার না করে রাজি হয়ে গেল আঁখি। বন্ধুকে প্যালেস দেখাতে নিয়ে যাবে শুনে আঁখিকে বারণ করলো না অনিকেত। তাহলে গাড়ি রেখে যাচ্ছি, তোমরা গাড়িতে করে চলে যেও, বলল অনিকেত। না, গাড়ি তুমি নিয়ে যাও, আমরা ঠিক চলে যাব, বলল আঁখি। দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়ল আঁখি। অনেক ভাবনা চিন্তা করে আজ নীল সিল্কটা পরল সে। নীল বরুণের পছন্দের রং। বেরোনোর আগে আয়নায় নিজেকে দেখে সে বেশ খুশি হলো। বরুণ বাড়ি থেকে তাকে পিক আপ করতে চাইলেও রাজি হলো না সে। মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিতে বলল। আঁখি গাড়িতে উঠে বসতেই প্রশংসার দৃষ্টিতে তার দিকে তাকালো বরুণ। আজ তোমাকে সত্যি দারুণ লাগছে দেখতে, বলল সে। প্রশংসা শুনে বেশ খুশি হলো আঁখি। এই কদিন তার মনে হচ্ছিল বরুণ যেন তার দিকে তাকাচ্ছিল না ভালো করে। না হলে আঁখির রূপের প্রশংসা না করে সে তো থাকতেই পারে না। আর আঁখি জানে যে বিয়ের পর তাকে দেখতে আরও সুন্দর হয়েছে। গাড়িতে পাশাপাশি বসেছে তারা। কিছুক্ষণ পর সিটের ওপর রাখা আঁখির হাতের ওপর হাত রাখল বরুণ। হাতটা সরিয়ে নিতে গিয়েও সরিয়ে নিতে পারল না আঁখি। অনেক বছর পর বরুণের স্পর্শে কেঁপে উঠল তার শরীরটা। কয়েক সেকেন্ডের মধ্যেই মুখটা নামিয়ে নিয়ে এলো বরুণ। মুখের ওপর তার গরম নিঃশ্বাস অনুভব করতে পারল আঁখি। চোখ বন্ধ করে নিল সে। হঠাৎ তার হাতটা ছেড়ে দিয়ে সরে বসল বরুণ। নিশ্চিন্ত হলো আঁখিও। এরপর প্যালেস দেখে একসঙ্গে স্ন্যাক্স আর কফি খেয়ে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এলো আঁখি। এরপর বরুণের মেসেজ আসা যেন বেড়ে গেল। আঁখিও আজকাল যেন বরুণের মেসেজের জন্য ওয়েট করেই থাকে। আর মাত্র 10 দিন বাকি, তারপর হয়তো আর কখনো দেখা হবে না আমাদের। একদিন মেসেজ পাঠালো বরুণ। মন খারাপ করো না, নিশ্চয়ই দেখা হবে, লিখল আঁখি। আজ একবার দেখা করবে?
বরুণের মেসেজ পেয়ে কিছুক্ষণ ভাবলো আঁখি, তারপর রাজি হয়ে গেল। পরদিন বরুণ জানালো তার জ্বর হয়েছে, তাই হোটেলের রুমেই থাকবে, বেরোবে না। কিছুক্ষণ পর বরুণ কেমন আছে জানার জন্য ফোন করলো আঁখি। ফোন ওঠালো না বরুণ। পরপর বেশ কয়েকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া গেল না। বরুণ ঘুমোচ্ছে ভেবে মেসেজ পাঠিয়ে রাখল সে, কিন্তু বিকেল পর্যন্ত আর কোনো খবর পেল না সে বরুণের। না মেসেজ না ফোন। এবার একটু চিন্তায় পড়ে গেল আঁখি। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল সে। তবে কি শরীর খুব খারাপ হয়েছে? কি করবে কিছু ভেবে পেল না সে। বরুণ কোন হোটেলে উঠেছে আঁখি সেটা জানে। তাড়াতাড়ি রেডি হয়ে একটা গাড়ি ধরে বরুণের হোটেলের দিকে রওনা দিল সে। মিলেনিয়াম হোটেলের রিসেপশনে খোঁজ নিয়ে বরুণের রুমের সামনে এসে বেল বাজালো সে। বেশ কয়েকবার বেল বাজানোর পর দরজা খুলল বরুণ। তাকে সুস্থ দেখে নিশ্চিন্ত হলো আঁখি। বরুণ জানালো জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বাবা, কি ঘুম তোমার! একেবারে চিন্তায় ফেলে দিয়েছিলে তো আমাকে। এরপর বেশ কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরে গেল আঁখি। কিন্তু সে যে বরুণের সঙ্গে দেখা করতে তার হোটেলে গিয়েছিল সেটা আর অনিকেতকে জানালো না সে। সব সময় সব কিছুর এত ডিটেলস বলার তো কোনো দরকার নেই। পরশু তো আমি চলে যাচ্ছি, চলো আজ একসঙ্গে ডিনার করি, একদিন আবদার ধরল বরুণ। ডিনারে কি করে যাই বলো তো? প্লিজ আঁখি, আজই তো লাস্ট। বরুণের গলায় অনুনয়ের সুর। অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ রাজি হয়ে গেল আঁখি। কিন্তু বরুণের সঙ্গে ডিনারে যাবে এটা অনিকেতকে বলতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল তার। সে জানে যত লিবারেল হোক না কেন বরুণের সঙ্গে ডিনারে যাওয়াটা হয়তো অনিকেত মেনে নেবে না। পম্পি নামে আমার একটা বন্ধু আছে না, আজ ওর জন্মদিন, আমি ওখানে যাব। সকালে অনিকেত যখন অফিস বেরোচ্ছে তখন বলল আঁখি। ঠিক আছে, যাবে, ফিরতে একটু রাত হবে কিন্তু। ওকে বলে বেরিয়ে গেল অনিকেত। সন্ধেবেলা খুব সুন্দর সেজেগুজে বেরিয়ে গেল আঁখি। গল্প করতে করতে খুব সুন্দর একটা ডিনার খেলো সে আর বরুণ। পম্পির বার্থডে পার্টি কোথায় হয়েছিল? রাতে বাড়ি ফিরতে জিজ্ঞেস করলো অনিকেত। চাইনিজ পয়েন্টে, জানালো আঁখি। জায়গাটা অন্তত চেঞ্জ করে লাভ নেই, মনে মনে ভাবল সে। পার্টিতে কে কে এসেছিল? তুমি কি করছিলে? এরপর এরকম বেশ অনেকগুলো প্রশ্ন করলো অনিকেত। দু একটা উত্তর দেওয়ার পর কেমন যেন সন্দেহ হলো আঁখির। অনিকেত তো এরকম করে না, কখনোই এত কথা জিজ্ঞেস করে না সে। কি ব্যাপার, এত কিছু জিজ্ঞেস করছো কেন? এক সময় জিজ্ঞেস করলো আঁখি। দেখছি সত্যিটা তোমার মুখ দিয়ে বেরোয় কি না। অনিকেতের গলায় তাচ্ছিল্যের সুর। মানে? আমিও তো সেটাই জানতে চাইছি আঁখি। এসবের মানেটা কি? কি বলতে চাইছো খুলে বলো তো। আমি কখনো ভাবতে পারিনি আঁখি যে আমার বিশ্বাসের এরকম অমর্যাদা করবে তুমি। আমি তো তোমাকে সব স্বাধীনতা দিয়েছি, বিনিময়ে তুমি এইভাবে আমাকে ঠকালে। এরপর অনিকেত যা বলল তাতে আর কোনো প্রতিবাদ করতে পারল না আঁখি। কেউ একজন নাকি তাকে ফোন করে সেদিন জানিয়েছিল যে আঁখি মিলেনিয়াম হোটেলে কোনো ছেলের সঙ্গে ঢুকেছে। অনিকেত বিশ্বাস না করলে তাকে গিয়ে নিজের চোখে দেখার অনুরোধ জানায় সেই ব্যক্তি। কিছুক্ষণ পর হোটেলের উল্টো দিকে একটা দোকানের ভেতর বসে থাকে অনিকেত এবং খানিকক্ষণ পর সত্যিই সেখান থেকে আঁখিকে বেরোতে দেখে সে। তারপর আবার আজকের এই ঘটনা। আমাকে তুমি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো আঁখি। তুমি তো তোমার ওই বন্ধুর সঙ্গে গিয়েছিলে, আমি তোমাদের নিজের চোখে দেখেছি।
এরপর অনেকক্ষণ ধরে অনিকেতকে বোঝানোর চেষ্টা করে আঁখি, কিন্তু অনিকেত কিছুতেই আর তাকে বিশ্বাস করে না। বিশ্বাস করো, তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই নেই আমাদের মধ্যে। মিলেনিয়াম হোটেলে আমি বরুণকে দেখতে গিয়েছিলাম, কাঁদতে কাঁদতে বলে আঁখি। তখনকার মতো আর কিছু বলে না অনিকেত। চিৎকার চেঁচামেচি করা তার স্বভাব নয়, কিন্তু সেদিনের পর থেকে আঁখি বুঝতে পারে অনিকেত আর সেই আগের অনিকেত নেই। সব কিছুতে কেমন যেন উদাসীন হয়ে গেছে। তার এই উদাসীনতা দেখে যন্ত্রণায় দগ্ধ হয়ে যায় আঁখির হৃদয়। কি সুন্দর সুখের সংসার ছিল তার, একটা ছোট্ট ভুলে সব কেমন এলোমেলো হয়ে গেল। প্রায় রোজই অনিকেতের সঙ্গে অশান্তি শুরু হলো তার। এদিকে বাড়ি ফিরে ফোনে সব কিছু জানতে পারল বরুণ। আঁখিকে সহানুভূতি জানিয়ে ফোনটা রেখে দিল সে। এবার সে নিশ্চিন্তে ঘুমোবে। অনেক বছর পর বুকের জ্বালা জুড়িয়েছে তার।